আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের জন্য ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে ঘটনার বিষয়ে তীব্র অসন্তোষ জানানো হয়। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। সরকারি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এর সম্মেলনে অংশ নিতে ভারত সফরে গিয়েছিলেন তিনি। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখে এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে প্রবেশের অনুমতি পেলেও সফর বাতিল করেন ডাক্তার জাহিদুর রহমান। ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে সোমবার সকালে ঢাকায় ফিরে আসেন তিনি। এ ঘটনার জেরে কূটনৈতিক পদক্ষেপ নিল বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি অপ্রত্যাশিত ও দুঃখজনক। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনার বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে। ইটস নট ওয়েলকামিং, উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও প্রকাশ্যে আসেনি। শাকিলা করিম, RTV, ঢাকা। দুবাইয়ের আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে কঠোর বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা অন্তত 10টি মামলার নথি এবং 3টি ওয়ারেন্ট সরকারের কাছে পাঠানো হয়েছে। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি দুবাইতে আটক হয়েছেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, যে বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। তার বিরুদ্ধে দুদকের মামলা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও হত্যার অভিযোগে অন্তত 10টি মামলা তদন্তাধীন। শেষ পর্যায়ে থাকা বেশ কয়েকটির তদন্তে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি সরকার চালাতেন, তিনি দেশ চালাতেন, তখন বাংলাদেশে একজন মানুষকেই আমার মনে হয় কোনো কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে তার নামে 3টি ওয়ারেন্ট পাঠানো হয়েছে। দেশে আনা হলেই হাজির করা হবে ট্রাইব্যুনালে, নেওয়া হবে রিমান্ডে, নিশ্চিত করা হবে সর্বোচ্চ শাস্তি। বেনজির আহমেদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত অপরাধীকে দুবাই সরকার কোনোভাবে আশ্রয় এবং প্রশ্রয় দেবে না। এবং আমাদের এখান থেকে অসংখ্য ওয়ারেন্ট তার বিরুদ্ধে পেন্ডিং আছে, অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। সেই কারণে দুবাই সরকার অবশ্যই আমাদের আবেদনে সাড়া দিয়ে তাকে আমাদের দেশে ফেরত পাঠাবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় রায় ঘোষণার জন্য 28 জুন দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামির একমাত্র গ্রেপ্তার ASI চঞ্চল চন্দ্র সরকার। GM মাহমুদ, RTV, ঢাকা। রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বড় ধরনের ভূমিকা নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য অস্থায়ী ডিপো তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। মহাখালী টার্মিনাল যাবে পূর্বাচলে, সায়েদাবাদ ও গুলিস্তান টার্মিনাল যাবে কাঁচপুরে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ বিষয়ক তৃতীয় সভা শেষে এসব কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। প্রতি
15 দিন অন্তর সায়েদাবাদে এক স্টেশন কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি, এবং ওইটাও উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। ইন্টার ডিস্ট্রিক্ট যে সমস্ত বাসগুলো আসবে সেগুলো যাতে কাঁচপুরে তারা ল্যান্ড করতে পারে, ওইখান থেকে যাতে সিটি সার্ভিসের মাধ্যমে আসতে পারে। পূর্বাঞ্চলের দিকে আন্তঃজেলা বাস যেখানে খালি জায়গাগুলো আছে এরকম একটা মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। গণমাধ্যম প্রতিনিধিদের ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা এবং দ্রুত একটি কার্যকর স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান ও প্রধান বার্তা সম্পাদকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরি নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন বার্তা প্রধানরা। আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ সাংবাদিকতার মতো প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকে একটা কথা বলেছেন যে আমরা চাই না সারাক্ষণই আমরা রাজনীতি নিয়ে কথা বলবো। শুধুমাত্র রাজনীতির কথা না বলে আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমাদের মানবিক মূল্যবোধগুলো রয়েছে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। বিরোধিতা সহ বিভিন্ন প্রশ্নের মধ্যে জাতীয় সংসদে 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেট কণ্ঠভোটে পাশ হয়েছে। এতে 25টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য 50,005 কোটি 81 লাখ টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 23,650 কোটি টাকা অর্থ বিভাগে, 12,407 কোটি টাকা পরিকল্পনা বিভাগে, 4,923 কোটি টাকা, বিজ্ঞান খাতে 1,809 কোটি টাকা, স্থানীয় সরকার বিভাগে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে 1,690 কোটি টাকা, আইসিটি খাতে 722 কোটি টাকা ও নির্বাচন কমিশন সচিবালয় খাতে দেওয়া হয়েছে 328 কোটি টাকা। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করে অর্থনীতিকে পুনর্গঠন করাই এখন প্রধান লক্ষ্য। জাতীয় সংসদে 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, চলতি অর্থ বছরে মূল বাজেটের চেয়ে ব্যয় কম হওয়ায় সংশোধিত বাজেটে তা প্রস্তাব করা হয়েছে। এ সময় রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন, প্রশাসনিক ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করার চেষ্টা করছি। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করছি। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের জন্য নেই সুখবর। উল্টো করের নতুন বিন্যাসে চাপ বাড়বে বলে আশঙ্কা বিশিষ্টজনদের। এছাড়া মূল্যস্ফীতি, রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তাদের। রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় সংস্থাটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কাউকে তুষ্ট না করে জনগণের স্বার্থে বিশ্বব্যাংক ও IMF এর সঙ্গে চুক্তি করতে হবে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বক্তারা বলেন, এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অবাস্তব। অর্থনৈতিক তথ্য উপাত্ত নিয়ে বিগত সরকারের মতো ছল ছাত্রী না করে সঠিক তথ্য দেওয়ার দাবি জানান তারা। আমাদের কাছে মনে হয়েছে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এটার ভিত্তিও ঠিক নাই, এটার
যে প্রাক অনুমানের ভিত্তিতে করা হয়েছে সেগুলো নিয়েও সংশয় আছে এবং সর্বোপরি গত কয়েক বছরের অভিজ্ঞতা আমাদের বলে যে শেষ বিচারে যে এনবিআর এর ঘাড়ে বাকিটুকু চাপিয়ে দেওয়া হয়। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরাসরি কর ছাড়ের পাশাপাশি উৎপাদন ও পণ্য পর্যায়ে ভ্যাট কমানো জরুরি। তা না হলে করমুক্ত আয়সীমার সামান্য সুবিধায় সাধারণ মানুষের তেমন কোনো উপকার হবে না বলেও জানান আলোচকরা। অতিরিক্ত বাজেট টার্গেট দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানো এবং জ্বালানি খাতের ভর্তুকি সার্বজনীন না করার পরামর্শ দেন তারা। যে সমস্ত পদক্ষেপ কর এবং শুল্ক ব্যবস্থাপনার হয়েছে সেগুলো বিনিয়োগের জন্য হয়তো কিছু কিছু বান্ধব হলেও সেইটার ফলশ্রুতিতে ওনারা আর্থিক খাতে যে সংস্কার দরকার, জ্বালানি খাতে যে সংস্কার দরকার এবং প্রশাসনের যে সংস্কার দরকার, বেতন বৃদ্ধি সহ, সেইগুলি না হলে পরে ওগুলোকে কার্যকরভাবে ব্যবহার না করতে পারলে সাধারণ বা নিম্ন আয়ের মানুষেরা এটার সুবিধা কর্মসংস্থানের মধ্যে পাবে না। ইনফ্লেশনের একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু লোয়ার স্ল্যাবে দেওয়া হয়েছে, লোয়ার স্ল্যাবে। সো তার মানে এটা যারা প্রান্তিক করদাতা আছেন তাদের জন্য একটা কর ভারটা লাঘব হবে বলে আমি মনে করছি। বাট প্রবলেমটা হচ্ছে আগে যেরকম ধরেন একটা 5% স্ল্যাব ছিল, যে 0 থেকে 5 ছিল, দেন 10, 25-26 পর্যন্ত। এখন আপনি সরাসরি চলে যাচ্ছেন কোথায়? 10%-এ। সো যারা প্রান্তিক থেকে করদাতা থেকে সামনে যাবেন তাদের কিন্তু কর ভারটা অনেক বেড়ে যাবে। বাজেট বাস্তবায়নের চিত্র 3 মাস পরপর জাতির সামনে তুলে ধরা এবং বিনিয়োগ বাণিজ্য সহজ করার তাগিদ দেন বক্তারা। সত্যিকারভাবে জনকল্যাণমুখী একটা রাষ্ট্র করতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তৌহিদ রহমান, RTV, ঢাকা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আবাসন নির্মাণ সামগ্রীতে শুল্ক বৃদ্ধি এবং জমির মালিকের ফ্ল্যাটে 15% নতুন কর আরোপের প্রতিবাদ জানিয়েছে রিহ্যাব। সংগঠনটির দাবি এর ফলে ফ্ল্যাটের দাম আকাশচুম্বী হবে। সকালে রাজধানীর সিরডাপে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সেকেন্ডারি ফ্ল্যাট মার্কেট চালু ও রেজিস্ট্রেশন খরচ খাত 7% নামিয়ে আনার দীর্ঘদিনের দাবি প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত রয়েছে। এ খাতের সঙ্গে যুক্ত 269টি লিঙ্কেজ শিল্পের স্বার্থে এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে ব্যবসা বান্ধব কর কাঠামোর দাবি জানিয়েছে রিহ্যাব প্রেসিডেন্ট। নতুন করে সাইনিং মানির বাইরে ডেভেলপারদের তৈরি ফ্ল্যাটের উপর আরও 15% ট্যাক্স দিতে হবে জমির মালিকদেরকে, যেটা প্রস্তাবে আসছে। এটা আরও ভয়াবহ সংকট তৈরি করবে ফ্ল্যাটের বাজারে। আমরা নানাভাবে সরকারি ট্যাক্স দিই। আমাদের মনে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিকারী আবাসন খাতকে রাজস্ব আদায়ের মেশিন বানাতে চাচ্ছে বর্তমান প্রশাসন। নির্মাণ সামগ্রীর উপর নতুন কর শুল্ক আরোপের ফলে নির্মাণ ব্যয় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুদ্ধ বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি সই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে শান্তির পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথম এই ঘোষণা দেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, চুক্তি অনুযায়ী ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হচ্ছে। চুক্তির খবরে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এশিয়ার শেয়ার বাজারে বড় উত্থান দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। চুক্তির খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের আটকে থাকা $25 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে এই চুক্তিকে বড় বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মানতে বাধ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলের উচিত এই চুক্তির জন্য কৃতজ্ঞ থাকা। চুক্তির ফলে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ হবে এবং সকল সংঘাতের অবসান ঘটবে। এখন সবার নজর আগামী শুক্রবারের দিকে, যেদিন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। আজহার স্বপ্নিল, RTV। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্তের বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের পক্ষে। ইরান যুক্তরাষ্ট্রের এই অগ্রগতিতে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রশংসনীয় বলেও এতে উল্লেখ করা হয়। চুক্তিটি আন্তরিকভাবে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বাংলাদেশ। বাকি সমস্যাগুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আগামীকাল আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে সংবাদ সম্মেলনে হাসপাতালটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন জানান, শিশু ওয়ার্ডে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মৃত্যুর যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তবে ভেন্টিলেশন ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কিনা তা যাচাই ও প্রয়োজনীয় সংস্কারের জন্য বুয়েটের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে অর্থ লেনদেনের চেষ্টা করা হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের কোনো আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠে না। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা দিয়ে আমরা ডিজি অফিসের যে রিপোর্টটা আমাদেরকে দিয়েছেন, লাইসেন্স ক্যান্সেলের সাথে একটা রিপোর্ট দিয়েছেন ওনারা, সেই রিপোর্টকে সামনে রেখে আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করেছি। সেই এক্সপার্ট টিমের মতামতের ভিত্তিতে এবং 3 জন বুয়েটের ইঞ্জিনিয়ার, একজন এইচভ্যাক ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই 3 জনের মতামতের ভিত্তিতে আমরা আমূল পরিবর্তন করতেছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেই 30 জুনের পরিবর্তে 27 জুলাই ঢাকা থেকে জাপানের নারিতায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে, জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আপাতত একটি ফ্লাইট চালু হলেও চাহিদা অনুযায়ী সর্বোচ্চ 3টি পর্যন্ত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জাপান সিভিলেশনের কিছু ফর্মালিটিজের কারণে আমরা সেটা চেষ্টা করছি 27 জুলাইয়ের মধ্যে আমরা যেন যে আমরা দিয়েছি, কমিটমেন্ট করেছি, সেটা ইনশাল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। তিনি বলেন, দুর্নীতির রোধ করে নিজেদের টাকা দিয়ে 20,000 কিলোমিটার খাল খনন এবং পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে। দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিল্প হিসেবে ব্যবহার করতে চায় সরকার। মানব সম্পদ উন্নয়ন, পরিবেশ, জলবায়ু, বন্যা পূর্বাভাস সহ নানা খাতে এআই এর ব্যবহারে আরও বেশি গবেষণার তাগিদ দেন তিনি। তিস্তা হলো আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ। আমরা সেই পদক্ষেপটি নিচ্ছি। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা নাম হোক অথবা অন্য যে কোনো নামই হোক, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সাইট, আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন, সেখানে তাদের পরামর্শ নিয়েই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশ ইনে ব্যর্থ হয়ে 4 দিন পর শূন্যরেখায় অবস্থান করা 12 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সকাল 11:30টায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা। কুষ্টিয়ার 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জয়পুরহাটের 5 বিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফ কর্তৃক এক ভারতীয় বৃদ্ধকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে ব্যর্থ হয়েছে বিএসএফের পুশিন চেষ্টা। এছাড়াও পতাকা বৈঠকে কোনো সমাধান না হওয়ায় কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় এখনও অবস্থান করছেন 9 জন।
বাংলাদেশের নতুন রপ্তানি ও টেকসই প্যাকেজিং শিল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে প্লাস্টিক পণ্য ব্যবসা প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতির যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান এনডিসি। সভাপতিত্ব করেন বিপিজিএমই এর সভাপতি শামীম আহমেদ। এ সময় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপের মাধ্যমে এই শিল্প বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য, রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং পরিবেশ সুরক্ষার অবদান রাখতে পারবে। পৌনে 2 বছর ধরে দেশের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এবছরের শেষে ইউপি নির্বাচনের কথা শোনা গেলেও সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলায় এবছরও নির্বাচন হচ্ছে না। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সেবা বিঘ্নিত হচ্ছে। হিলি ও মেহেরপুর প্রতিনিধির সহায়তায় আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের পদ থেকে জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। দেশে 13টি সিটি কর্পোরেশন, 500টি উপজেলা পরিষদ, 61টি জেলা পরিষদ, 330টি পৌরসভা, 4580টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব জায়গায় পৌনে 2 বছর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রায় স্থবির স্থানীয় সরকার ব্যবস্থা। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সামাজিক নিরাপত্তা ভাতা, স্থানীয় উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। নিবন্ধন সংশোধনের জন্য আমি পৌরসভায় গিয়েছিলাম। মেয়র না থাকায় সংশোধন হইতে পারেনি। আমি একাধিকবার ওখানে গিয়েছি। মেয়র না থাকার কারণে ওই যে ট্রেড লাইসেন্স নিতে যায় অনেকদিন ঘোরাঘুরি করতে হয়। জন্ম নিবন্ধন করতে আসি বারবার, এখান থেকে মেয়রে থাকলে সেটা আমি করতে পারতাম, কিন্তু আমাকে টিওন অফিসে যেতে আছে বারবার, 2-3 বার কোনো সমস্যা হলে পারে সেটা আটকায় রাখছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবার অন্যতম মাধ্যম স্থানীয় সরকার। প্রশাসক দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব না। যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেবেন, তত দ্রুত এই যে নির্বাচনের প্রতিনিধি আসবে তাদের সঙ্গে জনগণের যে সেবা সেটা আরও সুন্দরভাবে যাওয়া সম্ভব হবে। জনগণ যখন দেখবে যে আমার নির্বাচনী প্রতিনিধি এই স্থানীয় পরিষদগুলোতে আছে, তখন তারা দাবির সঙ্গে তাদের কাছে যেতে পারবে যে আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার। আমরা যদি সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সব স্তরে আমাদের কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গড়তে হওয়াটা অত্যন্ত জরুরি। নতুন আইন প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেয়া জরুরি। নির্বাচন দিতে দেরি করা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। কমিশনগুলো রিপোর্টগুলো একত্রিত করে আমাদের আইনগুলোকে যুগোপযোগী করা দরকার। তারপরে তারা নির্বাচনগুলো শুরু করা দরকার। আমাদের উপজেলায় নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, জেলাতে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। এটাই হলো সংবিধান, সাংবিধানিক বাধ্যবাধকতা। তো এটা যদি না করি তাহলে আমরা সংবিধান লঙ্ঘন করছি। নির্বাচন বিলম্বিত হলে তৃণমূল পর্যায়ে সরকারের জবাবদিহিতা, সাংবিধানিক সংকট ও সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে বলেও অভিমত নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর IDB মিলনায়তনে গণফোরামের সাবেক সভাপতি মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক থাকায় আক্ষেপ জানান তিনি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।